ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ দিয়ে অবশেষে হামলা চালিয়েই দিল ইরান ইসরায়েলের উপর। সাধারণভাবে এটা বোঝা সম্ভব নয়, এর একটা লম্বা দীর্ঘ ইতিহাস রয়েছে। কিন্তু আমরা জানি এই মধ্যপ্রাচ্যের দুই দেশে যে বর্তমান যুদ্ধ পরিবেশে এসে পৌঁছেছে, তার শুরু হয়েছিল হামাসের ইসরায়েলিদের কিডন্যাপের মাধ্যমে। 2023 সালে অক্টোবর মাসে হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে ইসরায়েলিদের অপহরণ করে নিয়েছিল এবং এর বদলা হিসাবে ইসরায়েল হামাসের উপর গাজা পট্টিতে আক্রমণ শুরু করেছিল, যা এখনও চলছে। আর ইরানের সঙ্গে ঘটনা ঘটেছে গত 1 এপ্রিল সিরিয়ার দামাস্কাসে ইরানের কনসুলেটে হামলার পর। যদিও ইসরায়েল স্বীকার করছে না যে তারাই হামলা করেছে, কিন্তু ইরান ধরেই নিয়েছে যে ইসরায়েল করেছে এবং এর বদলা নেবে বলেই ইরান আক্রমণ করেছে। এতদিন পর্যন্ত কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ চলছিল, সরাসরি যুদ্ধে ছিল না, কিন্তু এখন সরাসরি যুদ্ধে নেমে গেছে। অথচ দেখুন যে ইসরায়েলের আশেপাশে লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাক রয়েছে, ইরান অনেকটা দূরে, কিন্তু ইরান কেন ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল? সেটার ইতিহাসে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে যে ইরানের প্রেসিডেন্ট আল খোমেনি অনেকটা পিছন থেকে মদদ দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে হামাস এবং হিজবুল্লাহর মতো জঙ্গি সংগঠনের পিছনে মদদ রয়েছে। আর এই জন্যই পেছন থেকে হামাস যেভাবে ইসরায়েলকে বা ইসরায়েলের আক্রমণ প্রতিহত করছিল, সেই হামাসকে মদদ দিয়ে যাচ্ছিল ইরান, এটাই অভিযোগ ছিল, এবং হামাসকে মদদ দিয়ে যাচ্ছিল হিজবুল্লাহ। আর এজন্য ইসরায়েল ইরানের উপর ক্ষুব্ধ ছিল। বর্তমান সংঘর্ষে বা বর্তমান লড়াইয়ের প্রেক্ষাপট কিন্তু সেই হামাস। এখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। এবার গত অক্টোবর থেকে শুরু হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে লড়াই। হামাস কোনো একটা জঙ্গি সংগঠন, কোনো দেশের পক্ষে নয়, কিন্তু এখন ইরান সরাসরি যুক্ত হওয়ায় এখানেও দুইটা দেশের সংঘর্ষ লেগে গেছে। তাই এই ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে এবং বিশ্ব মানচিত্রে খুব গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কেননা বিশ্বে 4টি দেশ সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে এবং এটা যে বিশ্বের মানচিত্রে সংকট তৈরি করবে তা বলাই বাহুল্য। ইসরায়েলকে আক্রমণের পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সরাসরি সমর্থন করছে ইসরায়েলকে। অন্যদিকে ইরানকেও সমর্থনের জন্য অনেক দেশ এগিয়ে আসবে, তাই বিশ্ব দুই ভাগ হয়ে যাবে সেটাই বলা যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা ভারতের দিকে তাকাই তাহলে ভারত এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থানে রয়েছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংঘর্ষ চলছে সেখানেও ভারত এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে এবং ইরান এবং ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। ইসরায়েলের সঙ্গে যতটুকু সম্পর্ক ভালো, ইরানের সঙ্গে ততটুকু সম্পর্ক ভালো। তাই ভারত ইরানের এভাবে আক্রমণের নিন্দা জানিয়েও নিরপেক্ষতা বজায় রেখেছে। এখন বিশ্ব জানে যে ইসরায়েলের পুরোপুরি মদতদাতা হলো আমেরিকা। আমেরিকা সব সময় ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। এখন আরও 2 শক্তিধর দেশ ব্রিটেন এবং ফ্রান্সও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছে এই সংঘর্ষটাকে কিভাবে দীর্ঘায়িত না করা যায়, কেননা ইরান একটি সাধারণত ইসলামিক দেশ, তাই এটা ধরে নেওয়া যায় যে ইসলামিক দেশগুলো
হয়তো সমর্থন দিয়ে যেতে পারে বা দিতে পারে। সেই অঙ্ক মাথায় রেখেই রাষ্ট্রসংঘকে সেভাবে এগোতে হবে এবং আমাদের ভারতবর্ষ যে নিরপেক্ষ রয়েছে এবং সেই নিরপেক্ষতা বজায় রাখা অবশ্যই কাম্য। কেননা যেভাবে বিশ্বে চারটি দেশ সামনাসামনি যুদ্ধে জড়িয়ে পড়েছে, এতে বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিস্থিতি সংকটে পড়বেই। সেখানে নিরপেক্ষ দেশের খুব প্রয়োজন রয়েছে এবং সেটা শুধু ভারত নয়, আরও অনেক বেশি নিরপেক্ষ দেশের প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু যদি বিশ্ব দুই ভাগ হয়ে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে সন্দেহটা উড়িয়ে দেওয়া যায় না। অবশ্যই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আশেপাশেই দেখা দিতে পারে। এ নিয়ে সতর্ক থাকা অবশ্যই কর্তব্য। কেননা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েলের সঙ্গে চলে গিয়েছে যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই বা ইরান হামলা করার সঙ্গে সঙ্গেই। এখানে যে ইরানকেও সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ এসে যাবে তা বলাই বাহুল্য। তাই আশা করা যায় যে বেশি বেশি করে নিরপেক্ষ থাকা দেশ থাকবে এবং চারটি দেশের সরাসরি সংঘাতকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। না হলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি চেয়ে রয়েছে এবং মানুষই পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।